আজকের প্রসঙ্গে এবারে শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। বিশ্ব রাজনীতিতে ২০২৫ সাল এক অনন্য বছর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ২০২৫ সালে ভারতের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ভূ রাজনৈতিক প্রভাব নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় নেতৃত্ব, কূটনৈতিক নৈপুণ্য এবং নেশন ফার্স্ট অর্থাৎ দেশ আগে নীতির কারণে ভারত আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা এবং কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের মধ্যে অর্থনৈতিক সংস্কার থেকে শুরু করে আন্তর্জাতিক পুরস্কার, বিভিন্ন দেশের সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মৈত্রীর সম্পর্ক, এই সবই প্রমাণ করে যে ভারত বিশ্বের কাছে শুধুমাত্র শক্তিশালী দেশ নয়, বরং ভারত স্থিতিশীল এবং নির্ভরযোগ্য নেতৃত্বের প্রতীক। আজ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং ভারতের আন্তর্জাতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। দেবজিৎবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইব যে ২০২৫ সালের আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান নিয়ে আপনি কি মনে করেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব আন্তর্জাতিক স্তরে ভারতের প্রভাব বৃদ্ধিতে কতটা কার্যকর হয়েছে বলে আপনি মনে করছেন? ২০২৫ সালে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান স্পষ্টভাবে একটি আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক প্রভাবশালী শক্তিতে রূপান্তরিত হয়েছে। আর এর যদি কারোর ক্রেডিট বলেন, কেউ যদি সামনে থেকে এই বিষয়ে নেতৃত্ব দিয়ে থাকেন, তাহলে অবশ্যম্ভাবীভাবে এই কথা উচ্চারণ করতেই হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি সামনে থেকে এই জিনিসটি চালিয়ে গিয়েছেন এবং একটা জায়গায় নিয়ে গেছেন এমন, যেখানে তাকাতে গেলে এখন সম্ভ্রমের সঙ্গে বাকি বিশ্বের লোকেদের তাকাতে হচ্ছে। বিশ্বের এই মুহূর্তে জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব যদি হয় এই গ্রহের, তাহলে সেটা নিশ্চিতভাবে বলা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এই যে ভারত এখন শুধু বৈশ্বিক ঘটনা প্রবাহে একটা প্রতিক্রিয়া, সেটা রেসপন্ডিং অথরিটি নয়, এটা রেসপন্ডিং কান্ট্রি নয়, এখন হচ্ছে একটা দিক নির্দেশের ভূমিকা রাখে। আজকে দেখুন, বিশ্বের যে কোনো জায়গায় দুটি দেশের মধ্যে বা একাধিক দেশের মধ্যে যাই বিষয় নিয়ে আলোচনা হোক না কেন, সেখানে ভারত এবং মোদী দুটি শব্দ অবধারিতভাবে উচ্চারিত হবে হবে এবং হবে। তার কারণ হচ্ছে যে এই ভূমিকা তিনি একটা অদ্ভুত জায়গায় নিয়ে গেছেন। এই নেতৃত্বের কার্যকারিতা মোদিজির, সেটা কয়েকটি ভাগে যদি আমরা ভাগ করি, অ্যানালিসিস করি, অন্তত ২৫-এর পরিপ্রেক্ষিতে, ২০২৫-এর পরিপ্রেক্ষিতে, তাহলে তিনটে জিনিস আমরা পাই। এক, কৌশলগত স্বায়ত্তশাসন। ভারত কোনো নির্দিষ্ট শক্তি বা বলয়ের অংশ না হয়ে নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন অবস্থান নিয়েছে। ইন্ডিয়া ফার্স্ট। তোমরা আমেরিকা সেন্ট্রিক হও, ইউরোসেন্ট্রিক একটা সিস্টেম বানাও, বা আমেরিকা কেন্দ্রিক বা ইউরোপ কেন্দ্রিক একটা পদ্ধতি তুমি ভাবো, কিংবা তুমি বাইরের লোক, ঠিক আছে, তুমি চীন বা জাপান নিয়ে একটা কিছু ভাবো। আমাদের ভারতের কথা ভারত ভাববো, আমরা কার কাছ থেকে তেল কিনবো, কার কাছ থেকে গম কিনবো, কাকে কতটা ছাড় দেবো, কার সঙ্গে কিভাবে বাণিজ্য করব, ট্যাক্সের লেনদেন কী হবে, আমরা ঠিক করব আমাদের সুবিধার জন্য। এই জিনিসটা সিদ্ধারা সোজা করে বলার যে ক্ষমতা, সেটা মোদিজি প্রথম দেখালেন। দ্বিতীয়ত, মাল্টি অ্যালাইনমেন্ট কূটনীতি। দেখুন, একই সঙ্গে আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, রাশিয়া, মধ্যপ্রাচ্য আর গ্লোবাল সাউথ, সব পক্ষের সঙ্গেই একটা ব্যালেন্স করে রাখা, এটা মোদিজি যেভাবে করে দেখিয়েছেন, সেটা এর আগে ভারত কখনো দেখাতে পারেনি। ভারত চেষ্টা করেছে, বিভিন্ন প্রধানমন্ত্রীরা আগে যারা ছিলেন তারা চেষ্টা করেছেন, কখনো পেরেছেন, কখনো পারেনি, কিন্তু এই লেভেলে একই সঙ্গে আমেরিকাও আমাকে সমর্থন করছে, রাশিয়াও সমর্থন করছে, যদিও তারা নিজেদের মধ্যে সবসময় যুদ্ধরত রাজনৈতিক ক্ষেত্রে বা ভূরাজনৈতিক ক্ষেত্রে, এবং মধ্যপ্রাচ্য একদিকে, গ্লোবাল সাউথ অন্যদিকে, তাদেরকেও নিয়ে একসঙ্গে করা। আর নেতৃত্বের ব্যক্তিগত প্রভাব, আন্তর্জাতিক মঞ্চে মোদির ব্যক্তিত্ব এবং স্পষ্ট অবস্থান, সেটা গ্রহণযোগ্যতা। আপনি দেখুন, কানাডার প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, কিংবা যারা ইংল্যান্ডের, আমেরিকার বা রাশিয়ার, যে কোনো দেশের আমরা যদি নাম করি, তারা দেখবেন যে প্রত্যেকের সঙ্গেই মোদিজির একটা ব্যক্তিগত সখ্যতা আছে। সরাসরি ফোন করতে পারেন, এরকম একটা ব্যবস্থা তৈরি করেছেন। তাকে সবাই মেনে নেন। বিশ্বের বিভিন্ন মঞ্চে যখন মোদিজি উঠে দাঁড়ান ভারতের প্রতিনিধিত্ব করতে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে, তখন, এবং আফ্রিকার কান্ট্রিদের কথা তো ছেড়েই দিন, অন্তত ৮৮টা আফ্রিকান কান্ট্রি, তারা নিজেদের মধ্যে একটা বড় অংশ মনে করেন যে ভারতই তাদের কথা বিশ্ব মঞ্চে তুলতে পারে। এই যে একটা পরিস্থিতি মোদিজির জমানায় তৈরি হয়েছে, এটা পুরোপুরি তার সুফল আমরা পেয়েছি। এবং ২০২৫ সালে ভারতকে আর উদীয়মান শক্তি হিসেবে কেউ দেখছে না, বরং স্থায়ী এবং নির্ভরযোগ্য বৈশ্বিক অংশীদার। আমরা কিন্তু পার্টনার,
আমরা এইভাবে দেখা দিচ্ছি। আগে ছিলাম হ্যাঁ ঠিক আছে, পেলে হয় না, ও আবার কি বলবে। হ্যাঁ, সেখান থেকে আজকে ভারত দিক নির্ণায়ক একটা শক্তি। ভারতকে কোনো দেশ উপেক্ষা করতে কেউ পারবে না। পক্ষে থাকতে পারে বা বিপক্ষে থাকতে পারে, কিন্তু উপেক্ষা করার কারোর ক্ষমতা নেই। এটা মোদিজির জন্যই সম্ভব হয়েছে। 2025 সালে আমরা দেখেছি যে 8.2% যে জিডিপি বৃদ্ধি পেয়েছে, এর পেছনে প্রধানমন্ত্রীর এই নেশন ফার্স্ট অর্থাৎ দেশ আগে নীতি আর অর্থনৈতিক সংস্কারের কি ভূমিকা ছিল, আর সাধারণ মানুষ কিভাবে এর প্রভাব অনুভব করেছেন, কি বলবেন? দুটো ঢেউ মহামারীর, সারা বিশ্ব যেখানে একদম হাঁপিয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, অর্থনীতি ভেঙে পড়েছে, সরকারিভাবে তোষাগার পুরোপুরি খালি করে দিয়েও দেশগুলো যেখানে বাঁচতে পারেনি, সরাসরি প্রভাবমুক্ত হতে পারেনি, সেখানে 2025 সালে 8.2% জিডিপি বৃদ্ধি, যেটা ভাবাই যায় না। সেই বৃদ্ধির পেছনে প্রধানমন্ত্রী মোদিজির একটা নেশন ফার্স্ট নীতি, এটাই ছিল মূল চালিকা শক্তি। এবং সেটাতে উনি অভূতপূর্বভাবে বিরোধী বা সরকার পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যুরোক্র্যাটস মানে আমলা এবং সাধারণ মানুষ, এই তিনটে স্তরকে উনি জুড়ে দিতে পেরেছিলেন। এই নীতির কেন্দ্রে ছিল জাতীয় স্বার্থ, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আর আত্মনির্ভরতা। এই যে একটা যুদ্ধ, সেই যুদ্ধে মোদিজি জিতে গেছেন। মানুষের কাছে পৌঁছানোর যুদ্ধ, মানুষকে মোটিভেটেড করা, মানুষকে অনুপ্রাণিত করার যে বিষয় ছিল। অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ দিকগুলো এই সময় যেগুলো হয়েছে, দেখুন যখন সারা পৃথিবীতে কি হবে না হবে, সেই সময় ভারতবর্ষে কিন্তু পরিকাঠামোগত বৃহৎ বিনিয়োগ হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সড়ক, রেল, বন্দর, ডিজিটাল নেটওয়ার্ক। তখন দেখবেন আমাদের দিনে 13 কিলোমিটার রেল তৈরি হচ্ছিল, দিনে প্রায় 26 কিলোমিটার সড়কপথ তৈরি হচ্ছিল। এটা একটা অভাবিত ব্যাপার। যারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করেছিলেন তাদের তো অন্তত রুটি রুজির অসুবিধা হয়নি, ডাইরেক্ট ট্রান্সফারে টাকা গেছে, তারা পেয়েছে। এবারে উৎপাদনমুখী নীতি, পিএলআই স্কিম, মেক ইন ইন্ডিয়া, এগুলো মানুষকে অনুপ্রাণিত করেছে। কর ও ব্যবসা সংস্কার, জিএসটি ইত্যাদি। জিএসটি এখন নতুন যে ব্যাপার, আগে জিএসটি নিয়ে অনেক রকম স্ল্যাব নিয়ে সমস্যা ছিল, সেটাকে মিলিয়ে নিয়েছে। বিনিয়োগ পরিবেশ এই জন্য এটা উন্নত হয়েছে। ডিজিটাল অর্থনীতি, যেরকম ডিজিটাল ট্রান্সফার, কিউআর কোডে আমি টাকা দিয়ে দিচ্ছি, ইউপিআই সিস্টেমের মাধ্যমে, হাজারো প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে দেশে লেনদেন আর পরিষেবা সরবরাহের দক্ষতা এনেছে। সাধারণ মানুষ, যারা ভারতবর্ষের প্রান্তিক মানুষ, যাদের কাছে দিন আনে দিন খাই বা খেটে খাওয়া, মাস গেলে মাইনে পেলে যাদের চলে, তাদের কাছে 4টি জিনিস পরিষ্কার। 1, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়েছে। 2, ছোট ও মাঝারি ব্যবসার প্রসার হয়েছে। আগে ভাবাই যেত না। লজিস্টিক্স এখন এমন হয়ে গেছে, আগে চন্দননগরে কোনো কিছু যদি তৈরি হয় বা দার্জিলিংয়ে যদি কিছু তৈরি হয়, সেটা কলকাতায় আসতেই দেরি হয়ে যেত। কাঁথির থেকে বা সবংয়ের মাদুর কলকাতা আসতে অনেক, এখন সবংয়ের মাদুর সরাসরি 2 দিনের মধ্যে আপনার চলে যাবে গুজরাট কিংবা তামিলনাড়ুতে। পণ্য পরিবহন একদম মসৃণ হয়ে গেছে। এত মসৃণ হয়েছে। এর ফলে কি হয়েছে, গ্রাম এবং শহরে যে ইনফ্রাস্ট্রাকচার, সেটার উন্নতি ঘটাতে হয়েছে এবং সেই উন্নতি মোদিজি ঘটিয়েছেন। এইভাবে অর্থনৈতিক যে বৃদ্ধি, সেটা কেবল পরিসংখ্যানই সীমাবদ্ধ নয়, মানুষের দৈনন্দিন জীবনে প্রতিফলিত। আজকে আপনি দেখুন, ক্রয় ক্ষমতা বেড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে। আগে আমি জেলাতে থাকি, আমাদের ওখান থেকে মাছ যায় শহরের দিকে। আগে দেখতাম ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে একটা কাপড় পরে যিনি মাছ ধরে নিয়ে যাচ্ছেন হাঁড়িতে করে, তিনি আজকে সেটা মাছের হাঁড়ি বাইকেও বাঁধা বা দুদিকে বাঁধা, আর যিনি চালাচ্ছেন তিনি পুরোপুরি গিয়ার নিয়ে, মানে সমস্ত জ্যাকেট আছে, তার হাতে গ্লাভস আছে, বুট আছে, শীত পোশাক আছে। এটাই বোঝা যায় যে 5 বছর 6 বছরের মধ্যে এই চিত্রর ফারাক। তাহলে সাধারণ মানুষের কাছে নিশ্চয়ই সুবিধাগুলো পৌঁছেছে, প্রান্তিক মানুষের কাছে। অপারেশন সিন্দুর আর সিন্ধু জলচুক্তি স্থগিত করা, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপগুলি আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের অবস্থানকে কিভাবে পরিবর্তন করেছে বলে আপনি মনে করেন? এই পদক্ষেপগুলি একটি গুরুত্বপূর্ণ বার্তা মানুষের কাছে দিচ্ছে, সারা পৃথিবীতে দিচ্ছে। 1, ভারত তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বে কোনো আপোষ করবে না। শান্তির পক্ষে থাকলেও প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে ভারত প্রস্তুত, এটা 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে, আন্তর্জাতিক চুক্তিও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে নয়। কোনো কারণে কম্পালসিভ সিচুয়েশনে আগে যারা ছিলেন তারা কিছু করে গেছেন, সেটা অনাদি অনন্তকাল চলতে থাকবে। যেহেতু কেউ করে গেছেন, জাতীয় স্বার্থ তাতে ভঙ্গ হলেও সেটা যাওয়া যাবে না। এই যে অপারেশন সিন্দুর, মানে নয়া ভারত, ইয়ে ঘুষেগা ভি মারেগা ভি, এটা কোনো স্লোগান নয়, এটা হচ্ছে সরাসরি আমরা আগে হট প্যারাশুট ইত্যাদি যেসব ছিল, এখন অপারেশন সিন্দুর দেখিয়ে দিয়েছে যে সীমারেখা না অতিক্রম করেও প্রযুক্তিগত ক্ষমতার সাহায্যে কতটা ভাবে শত্রুকে আঘাত করা যায়। আর এর ফলে আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি একটি দৃঢ়
আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আরও সুসংহত হয়েছে, যা কূটনীতিক আলোচনা বিভিন্ন দেশের সঙ্গে ভারতের দর কষাকষি অনেক বাড়িয়ে দিয়েছে। এখন আর সেদিন নেই যে বসে এইও শোনো বললে ভারত শুনবে। এখন হচ্ছে ইকুয়ালিটিতে সমানে সমানে হ্যান্ডশেক করে ভারতের কথাও শুনতে হবে, ওদের কথাও শুনবে, তারপরে দর কষাকষিতে যা হয় সমানে সমানে। মোদিজির যে গুরুত্ব সর্বভারতীয় শুধু ক্ষেত্র বলবো না, আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা অনস্বীকার্য। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ পর্যন্ত 29টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন, এই সম্মানগুলি ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং কূটনীতির ক্ষেত্রে কি বার্তা দিচ্ছে? এটা কেবল ব্যক্তিগত স্বীকৃতি নয়, এটা ভারতের বৈশ্বিক অবস্থানের প্রতিফলন। এই মুহূর্তে ভারতবাসী হিসেবে, ভারতীয় হিসেবে, ভারতবর্ষের জনপ্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র দাস দামোদর দাস মোদীকে পৃথিবীর লোক কীভাবে দেখছেন সেটার স্বীকৃতি। এই সম্মানগুলি ভারতের নেতৃত্ব প্রতি বিশ্বস্ততা এবং গ্রহণযোগ্যতা সেটাকে নির্ণায়কভাবে দেখায়। 2, ভারতের উন্নয়ন মডেল আন্তর্জাতিকভাবে আগ্রহের বিষয় অন্য অন্য দেশের, সেই আগ্রহ তারা দেখাচ্ছেন। আর ভারত এখন বিশ্ব সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ হয়ে দাঁড়িয়েছে। এগুলো ভারতের কূটনীতিকে আরও শক্তিশালী করেছে এবং উন্নয়নশীল দেশগুলির কাছে, যাদের উন্নয়নশীল দেশ বলা হতো, দাগিয়ে দেওয়া হয়েছিল, এবং সত্যিই যারাই উন্নয়নশীল তাদের কাছে ভারতকে একটি রোল মডেল হিসেবে দেখা হচ্ছে যে ইফ ইন্ডিয়া ক্যান ওয়ান্ট ইউ, ক্লাসের ফার্স্ট বয় হিসেবে এখন ভারত নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির ব্যক্তি উপস্থিতি সবার সামনে, আপনি দেখছেন কোথাও গেলেই মোদি 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 করে চিৎকার করছেন। এবং সেটা শুধুমাত্র করে ভারত রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গিয়ে দাঁড়াচ্ছেন, তখন ওসব আপাত চিৎকার উল্লাস ইত্যাদি প্রকাশের পাশাপাশি ইন্ডিয়ান ডায়াসপোরা, ভারতের যারা লোকজন সেখানে আছেন তারা তো না হয় করছেন, ঠিক আছে, কিন্তু অন্য দেশের লোকেরা যখন ভারতবাসীকে এই সম্মান দিচ্ছে, ওহো তুমি ইন্ডিয়ান, মানে মোদির দেশের লোক, এই সম্মান কিন্তু বিদেশের মাটিতে ভারতীয়রা পেয়ে আসছেন। এটা একটা অসাধারণ উন্নতি এবং পরিবর্তন, প্যারাডাইম শিফট করে গেছে। আগে বিদেশিদের দেখলে আমাদের যেরকম একটা হতো ফিলিংস, ওরে বাবা কোন দেশ থেকে এসেছে, সেটা আর নেই। এখন ওদের দেশের লোকেরা আঙুল তুলে আমাদের দেশ থেকে কেউ গেলে দেখান, দেখো উনি ইন্ডিয়া থেকে এসেছেন, যাদের সফট স্কিল, যাদের সফট পাওয়ার এবং যাদের ইকোনমিক্যাল গ্রোথ, যাদের বিভিন্ন ক্ষেত্রে টেকনোলজিক্যাল গ্রোথ, সেটা চোখে পড়ার মতন, এবং সেই চোখে পড়া গ্রোথকে পৃথিবীর মানুষের কাছে প্রতিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী। আপনি একটু আগে বলছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিশ্বের নেতাদের ব্যক্তিগত সম্পর্ক। এখান থেকে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই যে নরেন্দ্র মোদীর যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক, এইটা কূটনীতিকে কীভাবে নতুন মাত্রা দিয়েছে খুব সংক্ষেপে? দেখুন, আগে ছিল হটলাইন, বিভিন্ন দেশের কূটনৈতিক নেতারা একে অন্যের সঙ্গে হটলাইনে কথা বলতেন, মানে কোন একজন প্রধানমন্ত্রী তিনি কথা বলবেন বা রাষ্ট্রনেতা কথা বলবেন আরেক রাষ্ট্রনেতার সঙ্গে, তার মাঝখানে দুজন থাকতো, সরাসরি কথা হতো না। এখন হচ্ছে পার্সোনাল ডিপ্লোম্যাসি মোদিজির, সরাসরি যে কোনো সংকটকালে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে, মাঝখানে আমাদের ভারতের কিছু লেখাপড়া করে ছাত্রছাত্রী তারা সেখানে আটকে পড়েছেন, বেশ খানিকক্ষণ নোটাম ওরা বন্ধ করে দেয়। ইউক্রেন কোনো রকম আক্রমণ করেনি, রাশিয়াও ইউক্রেনের ওপরে কোনো আক্রমণ করেনি, সেই সময় ইভ্যাকুয়েশন প্রসিডিওর চলেছে। এ তো একটা অনস্বীকার্য। যুযুধান দুটো দেশ, তারা একে অন্যের সঙ্গে দাঁতে দাঁত দিয়ে, চোখে চোখ রেখে, নখ দিয়ে একে অন্যকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে খাচ্ছে। তার মাঝখানে তৃতীয় এক পক্ষ ভারত, সে তার দেশের নাগরিকদের ইভ্যাকুয়েট করবে, নিয়ে আসবে, সেই জন্য তাদের সমস্ত জায়গায়, এ শুধু ইন্ডিয়ান, পার্শ্ববর্তী দেশের লোকেরাও, বাংলাদেশ এবং নেপাল কিংবা শ্রীলঙ্কার লোকেরাও, ভুটানের লোকেরাও সেই সময় ভারতীয়দের সঙ্গে এসেছে এবং তারা বলতে বলতে এসেছে আমরা ভারতীয়। তার মানে ভারতের পতাকা সংকটকালে এই দ্রুত যোগাযোগ এবং সমাধান এটা করতে ভালো একটা ব্যবস্থা দিয়েছে। আস্থাভিত্তিক চুক্তি ও সহযোগিতা, দেখুন আফগানিস্তান সেই অর্থে তালিবান সরকার ইত্যাদি, কিন্তু আমাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো। আর ভারতের অবস্থান সহজে ব্যাখ্যা এবং গ্রহণযোগ্য করায় এই সম্পর্কগুলি ভারতের কূটনীতিকে আরও মানবিক, আরও কার্যকর এবং আরও অনেক বেশি ফলপ্রসূ করেছে। এর জন্য এই গ্রহের জনপ্রিয়তম রাষ্ট্রনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী, যিনি ভারতবর্ষের এই মুহূর্তের প্রধানমন্ত্রী, তাঁর যে ব্যক্তিগত প্রভাব সেটাতে অনস্বীকার্য। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আকাশবাণীকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। শুনলেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বললেন দিব্য দে। শব্দ সম্পাদনা সাধনা দাস বসু।